সারা দেশে সিভিল সার্জন অফিসের সামনে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি, নিয়োগ বিধি সংশোধন সহ ৬ দাবি। ডিসি প্রত্যাহার সহ ৬ দাবিতে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট, ব্যাহত পণ্য সরবরাহ, ভোগান্তিতে যাত্রীরা। দুদকের জালে বরিশালের হাসানাত পরিবার, তথ্য চেয়ে সিটি কর্পোরেশনের চিঠি, ১৮ কর্মীকে হাজিরের নির্দেশ। সাভারে ধলেশ্বরী ভরাট করে শেখ রাসেল মিনি স্টেডিয়াম, ব্যবস্থা নিতে সরকারি নির্দেশনার অপেক্ষায় প্রশাসন। স্বাগত। এখন জনপদের পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি মেহেরিন অ্যানি। ৬ দফা দাবিতে ময়মনসিংহে সিভিল সার্জন অফিসের সামনে অবস্থান করছেন স্বাস্থ্য সহকারীরা। এদিকে নোয়াখালীতে সিভিল সার্জনের কার্যালয়ে ঘেরাও সহ চলছে অবস্থান কর্মসূচি। এ নিয়ে আরও জানাতে ময়মনসিংহ থেকে ইমতিয়াজ আহমেদ ও নোয়াখালী থেকে যুক্ত আছেন নাসির শুভ। প্রথমেই চলে যাব ময়মনসিংহে। ইমতিয়াজ, আপনার কাছে, আপনি জানাবেন আন্দোলনকারীদের দাবির বিষয়ে বিস্তারিত কি কি তথ্য আছে আপনার কাছে, আর এছাড়া তাদের পক্ষ থেকে কি কি দাবি জানানো হচ্ছে? 2 মাস ধরে কিন্তু যারা স্বাস্থ্য সহকারী রয়েছে তারা কিন্তু তাদের ৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আজকে বৈরী আবহাওয়ার মধ্যে তারা কয়েক ঘন্টা ধরে ময়মনসিংহ সিভিল সার্জন কার্যালয়ের সামনে কিন্তু তারা একেবারে অনড় অবস্থান কর্মসূচি গ্রহণ করেছেন। ময়মনসিংহের 13টি উপজেলার 512 জন স্বাস্থ্য সহকারী রয়েছেন, তারা এখানে কিন্তু কয়েক ঘন্টা ধরে আমরা দেখছি বৃষ্টি উপেক্ষা করে তারা অবস্থান কর্মসূচি গ্রহণ করছেন। এবং আমরা জানি তারা যেটা বলছিলেন যে একটি শিশু জন্মের পর থেকে যে মারাত্মক রোগগুলো রয়েছে সেই রোগগুলো থেকে সুরক্ষা পেতে 10টি গুরুত্বপূর্ণ টিকাদান কর্মকাণ্ডের সাথে তারা কিন্তু সরাসরিভাবে জড়িত, এবং এই সরাসরি জড়িত থাকার পরও কিন্তু তারা তাদের নিয়োগ বিধি অনুযায়ী তারা কিন্তু তাদের টেকনিক্যাল মর্যাদাটা কিন্তু তারা পাননি, এবং যে জন্য তারা কিন্তু 6টি দফা এখানে উল্লেখ করেছেন। সেই 6 দফা তারা কিন্তু জানিয়ে যাচ্ছেন, যেখানে বলা হচ্ছে 6 দফার মধ্যে যে নির্বাহী আদেশে নিয়োগ বিধি সংশোধন, শিক্ষাগত যোগ্যতা স্নাতক সংযুক্ত করে 14তম গ্রেড প্রদান, ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদা সহ বেতন স্কেল 13তম গ্রেডে উন্নতিকরণ, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিক পরবর্তী উচ্চতর গ্রেড নিশ্চিতকরণ, পূর্বে নিয়োগ বিধি অনুযায়ী নিয়োগ পেলেও কর্মরত স্বাস্থ্য সহকারী সহ সকল স্বাস্থ্য প্রদর্শকদের অভিজ্ঞতার আলোকে স্নাতক পাস আত্মীয়করণ করতে হবে। এবং তারা যেটা বলছিলেন, বিশেষ করে এই আন্দোলন যদি অব্যাহত থাকে, যেহেতু সামনে টাইফয়েডের টিকাদান কর্মসূচি রয়েছে, সামনে করোনার প্রাদুর্ভাব রয়েছে, এবং এই যে টিকাদান কার্যক্রমগুলো সেগুলো কিন্তু ব্যাহত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। সুতরাং দ্রুত সময়ের মধ্যে কর্তৃপক্ষ যেন তাদের দাবি মেনে সেই দাবি কিন্তু তারা জানাচ্ছেন। এছাড়া তারা জন্মের পর থেকে একটি শিশুর যক্ষ্মা, হুপিন কাশি, হাম, হেপাটাইটিস বি, এছাড়া করোনা, পোলিও টিকা, ভিটামিন এ ক্যাম্পিং সহ যে করোনা টিকা সহ রয়েছে সেই কাজগুলোর সাথে তারা জড়িত। এছাড়া একটি নারীর গর্ভাবস্থার আগে এবং পরবর্তী সময় সেই স্বাস্থ্যসেবাটি তারা দিয়ে যাচ্ছেন, জরায়ুমুখী ক্যান্সারের টিকা প্রদান করে যাচ্ছেন। এবং এত গুরুত্বপূর্ণ কাজের সাথে জড়িত থাকার পরেও আসলে দীর্ঘদিন তারা কিন্তু তাদের যে টেকনিক্যাল জ্ঞান সেই জায়গাটি থেকে তারা কিন্তু বঞ্চিত হয়ে যাচ্ছেন। এবং তারা বলছেন যে এত গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো রয়েছে একেবারে প্রত্যেকটি ইউনিয়ন পর্যায়ে কিন্তু তাদের 24টি করে ইপিআই কেন্দ্র রয়েছে, তারা একেবারে মাঠ পর্যায়ে, উঠান পর্যায়ে তারা কাজ করছেন। এবং এশিয়ার মধ্যে, দক্ষিণ এশিয়ার মধ্যে ভ্যাকসিনেশনে, বিশেষ করে টিকাদান কার্যক্রমের মধ্যে বাংলাদেশ কিন্তু গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, এবং তারা কিন্তু বিভিন্ন অ্যাওয়ার্ডও পেয়েছেন। তারপরেও কিন্তু আসলে এই মানুষগুলো তারা পদবঞ্চিত রয়েছেন। যে পদ তাদের যে মর্যাদা তাদের আসলে দেওয়ার কথা, সেই মর্যাদা থেকে কিন্তু তারা অনেকটাই পিছিয়ে আছে, এবং সেই জন্য কিন্তু এই বৃষ্টি উপেক্ষা করে সিভিল সার্জন কার্যালয়ের সামনে তারা কিন্তু অপেক্ষা করছেন। এবং তারা বলছেন যে বিভিন্ন সময় যে টিকাদান কার্যক্রমগুলো রয়েছে, ভবিষ্যতে রয়েছে, সেই কার্যক্রমগুলো অব্যাহত রাখে। তারা 2 মাস ধরে যে আন্দোলন করছে, এই আন্দোলনের মধ্যে কিন্তু তারা কোনো টিকাদান কর্মসূচি কিন্তু তারা বাধা গ্রহণ করেনি, বা তারা কিন্তু থেমে থাকেনি। তারা এই আন্দোলনের মধ্যেও সেই টিকাদান কার্যক্রমগুলো তারা চালিয়ে গেছেন। তারপরেও যেহেতু তারা যেটা বলছেন, যদি তাদের দাবি মানা না হয়, ভবিষ্যতে হয়তো তাদের কর্মসূচি আরও কঠোর হতে পারে, এবং সেই কঠোর হওয়ার ফলে যদি টিকাদান কার্যক্রম ব্যাহত হয় তাহলে কিন্তু স্বাস্থ্যক্ষেত্রে একটা বড় ধরনের ঝুঁকি আসতে পারে। এবং তারা যেটা বলছেন যে প্রত্যেকটি রোগের টিকা কিন্তু একটি নির্দিষ্ট সময় পর পর আবার সেগুলো ফলো আপ করতে হয়, এবং বিভিন্ন টিকার যে প্রক্রিয়া রয়েছে সেগুলো
সেগুলো তাদের অনুসরণ করতে হয়, মাঠ পর্যায়ে তাদের কাজ করতে হয় এবং প্রত্যেকটি কাজের জন্য আসলে তাদেরকে কঠোর শ্রম দিতে হয় এবং প্রত্যেকটি কাজই টিকাদানের প্রত্যেকটি কাজই আসলে সরাসরি আসলে বিজ্ঞান ভিত্তিক এবং যে মেডিকেলের যে নিয়ম কারণ আছে সেটি কিন্তু নিয়ে কিন্তু আসলে এই টিকাদান কার্যক্রমগুলো তাদের প্রদান করতে। সুতরাং তারা সম্পূর্ণই আসলে টেকনিক্যাল কাজ করলেও দীর্ঘদিন তারা এই পদমর্যাদা থেকে বঞ্চিত রয়েছে। সেই পদমর্যাদা তারা দ্রুত সময়ে চান এবং তারা তাদের কাজে সুন্দর সুস্থ একটা পরিবেশ আসলে তারা চান। সব মিলিয়ে এই ছিল ময়মনসিংহ থেকে যারা স্বাস্থ্য সহকারী রয়েছে তাদের 6 দফা দাবি আদায়ের অবস্থান কর্মসূচির সর্বশেষ খবর আমার কাছে। অবস্থান কর্মসূচি আরো খবর জানতে এবার একটু চলে যাব নোয়াখালীতে শুভর কাছে। শুভ, আপনি জানাবেন দাবি আদায়ে সংশ্লিষ্টরা কি বলছেন সমস্যা সমাধানের ক্ষেত্রে, আর অবস্থান কর্মসূচির সবশেষ অবস্থা জানাবেন। অনেকটা বৃষ্টি বাদল উপেক্ষা করে কিন্তু আজ সকাল 8টায় নোয়াখালী জেলা সিভিল সার্জন কার্যালয়ের সামনে এসে জড়ো হয়েছে নোয়াখালী জেলার যে 9টি উপজেলা রয়েছে সেই 9টি উপজেলার মাঠ পর্যায়ে যারা স্বাস্থ্য সহকারী রয়েছেন তারা জানিয়েছেন এখানে এসে আসলে তারা গত 2 মাস যাবতীয় বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন ভাবে তারা তাদের এই দাবি নিয়ে আন্দোলন করছেন। তারা বলছেন তাদের যে নিয়োগ বিধি রয়েছে সেটিকে সংশোধন করে সেখানে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক করা এবং তাদেরকে 14তম গ্রেড প্রদান, পরবর্তীতে তাদেরকে আসলে ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে সেটিকে 11তম ধাপে উন্নীতকরণ সহ তাদের নিয়োগ সংক্রান্ত যে সকল জটিলতা রয়েছে সেগুলো সমাধানের জন্য তারা বলছেন এই দাবি নিয়ে কিন্তু তারা অতীতেও বিভিন্ন সময় আন্দোলন করে আসছিলেন, কিন্তু তাদের সাথে বরাবর মতো তারা দাবি করছেন যে বৈষম্য হয়েছে, যার কারণে কিন্তু তারা তাদের অন্যান্য পর্যায়ে তাদের একই শিক্ষাগত যোগ্যতা সমমর্যাদায় থাকা সহকর্মীদের অন্য উঁচু পদে থাকলেও তারা কিন্তু বছরের পর বছর থেকে তারা বৈষম্যের শিকার হচ্ছেন বলে দাবি করছেন। এবং তারা বলছেন তারা কোভিড মহামারী থেকে শুরু করে মাঠ পর্যায়ে যে স্বাস্থ্য সেবা সেটিতে কিন্তু তারা যুগ যুগ ধরে অবদান রেখে আসছেন। বিশেষ করে যক্ষা, পোলিও সহ বিভিন্ন যে টিকাদান কর্মসূচি ইপিআই এর সেগুলো কিন্তু তারাই বাস্তবায়ন করছেন। পাশাপাশি 2019-20 সালে যে কোভিড মহামারী ছিল সেই সময় কিন্তু যে ভ্যাকসিন কার্যক্রম ছিল সেটি কিন্তু তারাই সম্পন্ন করেছেন এবং সেজন্য কিন্তু তারা দাবি জানিয়ে আসছেন দীর্ঘদিন থেকে যে তাদের পদমর্যাদার সাথে যে বৈষম্য সেটি যেন নিরসন করা হয়। তো আজকের এই দাবি থেকেও তারা জানাচ্ছেন আজকে সকাল 8টা থেকে তাদের 11টা পর্যন্ত যে কর্মসূচি সেটি কিছুক্ষণ পরে শেষ হবে এবং তারা এখান থেকে দাবি তুলেছেন তাদের যেই দাবিগুলো সেগুলো যদি আসলে মেনে না নেওয়া হয় এবং তাদের যে চাওয়াগুলো সেগুলো যদি পূরণ না হয় তাহলে তারা ভবিষ্যতে আরো বড় ধরনের আন্দোলন করবেন এবং সেটি তারা ঢাকা অভিমুখে তারা মার্চেরও ঘোষণা দিয়েছেন এবং তারা বলছেন ঢাকা অভিমুখে মার্চ করে হলেও তারা তাদের দাবি আদায় তারা পিছু হটবেন না। তো আমি কথা বলেছি এখানে আজকে যারা এই আয়োজক স্বাস্থ্য সহকারীদের তাদের সাথে অনেকের সাথে তারা জানিয়েছেন আসলে এই স্বাস্থ্য সহকারীরা কিন্তু বাংলাদেশের একদম প্রান্তিক পর্যায়ে যে স্বাস্থ্য সেবা সেই স্বাস্থ্য সেবা পূরণের লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছেন দিন রাত এক করে এবং তারা বলছেন যে তারা এই কাজ করে গেলেও তাদের যে সুযোগ সুবিধা পাওয়ার কথা সেটি পাচ্ছেন না। আর তাদের দাবিগুলো যদি যথাযথভাবে আদায় করা হয় তাহলে তারা তাদের সুযোগ সুবিধাগুলো পাবেন, পাশাপাশি তাদের সামাজিক মর্যাদাও বৃদ্ধি পাবে বলে তারা জানিয়েছেন। তো এই ছিল আসলে নোয়াখালীর সিভিল সার্জন কার্যালয়ের সামনে থেকে আমার কাছে এখন অবধি সব শেষ। 6 দফা দাবিতে সারা দেশে অবস্থান কর্মসূচি পালন করছে স্বাস্থ্য সহকারীরা, সে খবরে জানাচ্ছিলেন সহকর্মীরা। জেলা প্রশাসকের প্রত্যাহার সহ 6 দফা দাবিতে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট পালন করছে সিলেট জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল 6টা থেকে ধর্মঘট পালন করছেন পরিবহন খাত সংশ্লিষ্টরা। অনির্দিষ্টকালের জন্য চলা এই ধর্মঘটের প্রভাব পড়েছে বাণিজ্যিক খাতে, পাশাপাশি ব্যাহত হচ্ছে যাত্রী পরিবহন। দূরপাল্লার বাস চলাচল না করায় ভোগান্তিতে পড়েছেন সিলেটের বিভিন্ন রুটে চলাচলকারী যাত্রীরা। বাধ্য হয়ে বিকল্প বাহনে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে সাধারণ যাত্রীদের। এদিকে অনির্দিষ্টকালের ধর্মঘটের প্রভাব পড়েছে হবিগঞ্জে, বন্ধ হয়েছে হবিগঞ্জ সিলেট রুটে বাস চলাচল। এর আগে জেলার সকল পাথর কোয়ারি খুলে দেয়া সহ বিভিন্ন দাবিতে গেল শনিবার থেকে 3 দিনের কর্মবিরতি পালন করে পণ্য পরিবহন সংশ্লিষ্টরা, কিন্তু দাবি আদায় না হওয়ায় তাদের সাথে আরও 5টি পরিবহন সংগঠন সংহতি জানিয়ে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয়। দাবি আদায় না হলে বুধবার থেকে পুরো বিভাগে ধর্মঘটের ডাকের হুঁশিয়ারি পরিবহন মালিক শ্রমিক সংগঠনের। ইম্পর্টেন্স ছিল তাড়াতাড়ি যাওয়ার, কিন্তু যে আসে দেখতেছি যে গাড়ি বন্ধ আর কি। এটা তো আসলে এরকম হওয়া উচিত না। কিভাবে যাবো বলেন, এখন না গেলেও তো চলে না, না গেলে চলবে। আমি প্রায় 20 মিনিট ধরে এখানে অপেক্ষা করতেছি জগন্নাথপুর যাব, কিন্তু গাড়ি পাচ্ছি না। আজকে ভোর 6টা থেকে আমাদের অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে। আগামীকাল ভোর 6টা থেকে সিলেট বিভাগে আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে এবং আপনারা জানেন গতকালকে প্রায় 17টি জেলা আমাদের এই আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করেছে।
পরিবহন ধর্মঘটের বিষয়ে আরও জানাতে সিলেটের কদমতলী বাস টার্মিনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী গুলজার আহমেদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। গুলজার, আপনি জানাবেন নগরীতে পরিবহন ধর্মঘটের প্রভাব কেমন দেখছেন আর সমস্যার সমাধানের বিষয়ে সংশ্লিষ্টরা কি বলছেন? দেখুন, আসলে বিগত 3 দিন থেকে শুধুমাত্র পণ্য পরিবহন ধর্মঘট ছিল ট্রাক শ্রমিক ঐক্য কল্যাণ পরিষদের। সেটি আসলে আজকে সর্বাত্মক যে পরিবহন ধর্মঘট সেটিতে রূপ নিল এবং আজকে মূলত শহরের যে অবস্থা, নগরীতে হালকা যান চলাচল করলেও শহরের বাইরে বিশেষ করে জেলা শহরের সাথে যে যোগাযোগ ব্যবস্থা অর্থাৎ সব ধরনের পরিবহন কিন্তু বন্ধ রয়েছে। এখানে যাত্রী চলাচলে মারাত্মক একটি বাধা তৈরি হয়েছে। বিশেষ করে সকালেই যারা সিলেট শহর ছেড়ে অন্যান্য দূরবর্তী জায়গায় যেতে চাচ্ছেন তারাই বেশি বিপাকে পড়েছেন এবং আমরা দেখেছি যে অনেক দূর দূরান্তের যাত্রী সকাল সকাল এখানে আসলেও তারা আসলে কোনো যানবাহন না পেয়ে চলে যেতে হচ্ছে। সুতরাং ভোগান্তি বেশি সাধারণ মানুষেরই এবং যেহেতু সব ধরনের পরিবহন ধর্মঘটই আছে গণপরিবহনের বাইরেও পণ্য পরিবহনের যে বিষয়গুলো আছে সেটিও কিন্তু তাদের যে অবরোধ কিংবা তাদের যে ধর্মঘটের আওতায় রয়েছে। এর ফলে অনেকটা স্থবির আসলে যান চলাচল এবং স্বাভাবিক জীবনযাত্রা। আমরা দেখেছি এখানকার শ্রমিক নেতা যারা আছেন তারা আসলে রয়েছেন তারা মাঠ পর্যায়ে। তারা বলছেন যেহেতু দীর্ঘদিন থেকে তারা আন্দোলন করে আসছিলেন, যাদের যে 6 দফা দাবি অর্থাৎ জেলা প্রশাসকের অপসারণ সহ পাথরকুয়ারি খুলে দেয়া, এই 6 দফা দাবিতে তারা তাদের সিদ্ধান্তে অনড় রয়েছেন, যার কারণে তারা আজকে শুধুমাত্র সিলেট জেলাতে এই পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছেন এবং তারা বলছেন আজকের মধ্যে যদি বিষয়টি সমাধান না হয় তাহলে পরবর্তীতে তারা পুরো বিভাগ জুড়ে যাবেন এবং বিভাগের ক্ষেত্রেও যদি কোনো আন্দোলনের সফলতা না আসে সেক্ষেত্রে তারা আরও কঠোর কর্মসূচির কথা ভাববেন। তো সব মিলিয়ে সিলেটের জেলা প্রশাসনের পক্ষ থেকে বা প্রশাসনিক যে তৎপরতা সেটি বিগত কয়েকদিনে যেমন অনেকটা নিষ্ক্রিয় ছিল, আজকেও আমরা সিলেটের জেলা প্রশাসনের সাথে আমরা কথা বলছিলাম। তারা বলছেন যে এখন পর্যন্ত এ ব্যাপারে তারা সিদ্ধান্ত নেননি, তবে শ্রমিকদের যে দাবি দেওয়া তারা বলছেন সে যদি যৌক্তিক হয়ে থাকে সেক্ষেত্রে তারা সেই বিবেচনা তারা রেখেছেন। কিন্তু আন্দোলন চলমান থাকায় সাধারণ মানুষের ভোগান্তির পাশাপাশি যারা ব্যবসায়ী বাণিজ্যে যারা জড়িত আছেন তারাও কিছুটা সমস্যায় পড়েছেন। তো সব মিলিয়ে আজকে সকাল থেকে চলা এই আন্দোলন এখনো চলমান রয়েছে এবং এটি অনির্দিষ্টকালের, যেহেতু তাদের আন্দোলনের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাবেন বলে তারা নিশ্চিত করেছেন, বিশেষ করে শ্রমিক ঐক্য কল্যাণ পরিষদের যে সকল নেতৃবৃন্দ আছেন। তো এই হচ্ছে আজকের ধর্মঘটের সর্বশেষ তথ্য আমার কাছে। সিলেটের পরিবহন ধর্মঘটের খবর জানাচ্ছিলেন সহকর্মী গুলজার আহমেদ। এবার দুদকের জালে আওয়ামী লীগ সরকারের সাবেক চিফ হুইপ আবুল হাসানাত আবদুল্লাহ, বরিশাল সিটির সাবেক মেয়র আবুল খায়ের আবদুল্লাহ ও সেরনিয়াবাদ সাদিক আবদুল্লাহ তাদের অনিয়ম, দুর্নীতি ও অবৈধ সম্পদের খোঁজ জানতে ইতোমধ্যে বরিশাল সিটি কর্পোরেশনে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন। দুদকে হাজির হতে বলা হয়েছে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট 18 কর্মীকে। মাহমুদুন নবীর তোলা ছবিতে ফিরদাউস সোহাগের প্রতিবেদন। 2018 সাল থেকে 2023 সালের 10 নভেম্বর পর্যন্ত বরিশাল সিটির মেয়রের দায়িত্বে ছিলেন সেরনিয়াবাদ সাদিক আবদুল্লাহ। পরে মেয়র হন তারই চাচা আবুল খায়ের আবদুল্লাহ। দায়িত্ব পালন করেন 2023 সালের 14 নভেম্বর থেকে 2024 সালের 19 আগস্ট পর্যন্ত। সাদিক আবদুল্লাহর বাবা আবুল হাসানাত আবদুল্লাহ ছিলেন বরিশাল 1 আসনের সংসদ সদস্য। 1996 থেকে 2000 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ হিসেবে। অভিযোগ আছে দায়িত্ব পালনকালে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি করেছেন শেখ পরিবারের এই সদস্যরা, আর এ নিয়েই তদন্ত শুরু করেছে দুদক। তাদের কোনো অবৈধ সম্পদ বা এখানে কোনো অনিয়ম হয়েছে কিনা, কোনো জায়গায় ব্যাপক দুর্নীতি করছে, এই ধরনের বিষয় যদি তথ্যগুলো থাকে সেই তথ্যগুলো আমাদের কাছে, এবং একই সাথে ওই সিটি কর্পোরেশনের ভিতরে তাদের কোনো সম্পত্তি আছে কিনা, স্থায়ী সম্পত্তি থাকতে পারে, বাড়িঘর দোকানপাট বা এরকম কিছু থাকতে পারে, এই তথ্যগুলো আমরা চাইছি। বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসককে দেয়া চিঠিতে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বরাদ্দকৃত টাকার পরিমাণ, ছাড়কৃত টাকার পরিমাণ, বাস্তবায়নকারী ঠিকাদারি প্রতিষ্ঠান, প্রকল্প পরিচালক এবং তদারককারী কর্মকর্তা কর্মচারীদের বিস্তারিত তথ্য চেয়েছে দুদক। একই সাথে বুধবার 18 কর্মকর্তা কর্মচারীকে সশরীরে উপস্থিত হতে বলা হয়েছে দুদকে। চিঠির ভাষা বিভিন্ন জনের ক্ষেত্রে বিভিন্ন রকম আছে। কারো নথিপত্র, যোগদান বা কাগজপত্র চেয়েছে, আবার কারো হয়তো ব্যক্তিগত সম্পত্তির তালিকা চেয়েছে। দুদকের চিঠিতে 2022 সালে ঈদুল ফিতর ও ঈদুল আজহার ব্যানার তৈরির জন্য 13 লাখ টাকা খরচ,
সাবেক মেয়র আবুল খায়ের আবদুল্লার ফেসবুক পেজের বুস্টিংয়ের জন্য 1,58,000 টাকা এবং তার বাসায় ল্যাপটপ, ড্রোন, ক্যামেরা, মনিটর সহ বিভিন্ন সামগ্রী ক্রয় 50 লাখ টাকা খরচের কাগজপত্র চাওয়া হয়েছে। তবে দুদকের চাওয়া তথ্য এখনও পুরোপুরি সরবরাহ করতে পারেনি সিটি কর্পোরেশন। পুঙ্খানুপুঙ্খ যাচাই করে তথ্য সংগ্রহ করার চেষ্টা করছি। তারপরে আমরা যতগুলো সংগ্রহ হচ্ছে আমরা সাথে সাথে সেগুলো দিয়ে দিচ্ছি এবং যতগুলো বাকি আছে আমরা এগুলো সংগ্রহ করার চেষ্টা করছি এবং আমরা খুব তাড়াতাড়ি হয়তো দিয়ে দিব। 2023-24 অর্থ বছরে বরিশাল সিটি কর্পোরেশনের বাজেট ঘোষণা করেছিল সাদিক আবদুল্লাহ। সেই বাজেটের পরিমাণ ছিল প্রায় 442 কোটি 8 লাখ টাকা। 2022-23 অর্থ বছরে এই বাজেটের পরিমাণ ছিল 418 কোটি টাকা। আর 2024-25 অর্থ বছরে প্রস্তাবিত বাজেট দেওয়া হয়েছিল 450 কোটি টাকা। নির্বাচনের আগে এখানকার যারা প্রার্থী ছিলেন তারা কিন্তু আধুনিক নগরী গড়ার প্রত্যয় ব্যক্ত করেছিলেন। বাস্তবায়ন হয়নি এর সিকিভাগও, বরঞ্চ যারা মেয়র হয়েছিলেন তাদের বিরুদ্ধে হয়েছে যত অনিয়মের অভিযোগ। দুদকের তদন্তে কতটা বেরিয়ে আসে এখন সেটি দেখার বিষয়। ফিরদাউস সোহাগ, এখন, বরিশাল। দেশ করতে জুলাই পদযাত্রার 8ম দিনের কুষ্টিয়ায় নানা কর্মসূচি পালন করছে এনসিপি। সেখানে আছেন সহকর্মী শাহাদাত অভ্র, চলে যাচ্ছে তার কাছে। অভ্র, এনসিপির আজকের কর্মসূচির বিষয়ে বিস্তারিত জানাবেন। অ্যানি, মূলত হচ্ছে আজকের যে এনসিপির কর্মসূচি আছে সেই কর্মসূচি কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে বলা চলে। কারণ যারা এনসিপির নেতৃবৃন্দ আছে তারা কিন্তু রওনা করেছে আবরার ফাহাদের যেই কুমারখালীতে, কুষ্টিয়ার কুমারখালীতে, যেখানে কিনা হচ্ছে আবরার ফাহাদের কবর আছে, সেখানে আসছেন। এবং এই কবরের কাছে আমরা আছি, এখান থেকেই দোয়ার মাধ্যমেই কিন্তু আজকের যেই এনসিপির কর্মসূচি জুলাই পদযাত্রা, সেই পদযাত্রার শুরুটা হবে। তার পাশাপাশি বলে রাখতে চাই, এই যে পদযাত্রা এখান থেকে তাদের আজকের শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারতের মাধ্যমে যেই কর্মসূচি শুরু, সেটি কিন্তু হচ্ছে শেষ হবে মেহেরপুরে গিয়ে। মূলত আজকে দুপুর 11টায় থাকার কথা ছিল 5 রাস্তা মোড়ে, সেখানে একটি পথসভার কথা আছে। সেই পথসভা শেষ করে কিন্তু মেহেরপুরের উদ্দেশ্যে এই জুলাইয়ের যাত্রা চলমান হবে বলে জানিয়েছেন এনসিপির পক্ষ থেকে। তার পাশাপাশি একটু জানিয়ে রাখতে চাই যে এই পদযাত্রা শুরু হয়েছিল ঠিক জুলাইয়ের 1 তারিখ, এই যাত্রা শেষ হবে ঠিক জুলাই শেষ হওয়ার সাথে সাথে। এমন কর্মসূচিতে কিন্তু তারা বলছেন যে সব জায়গায় তারা তাদের পথসভা এবং এনসিপির পক্ষ থেকে জুলাইয়ের শহীদদের সম্মানার্থে সব শহীদের সাথে কিন্তু কথা বলবে, সব শহীদের পরিবারের সাথে কথা বলবেন এবং তাদেরকে সংবর্ধনা দেবারও কথা জানিয়েছেন তারা। তার সাথে সাথে আমি আজকের যদি কর্মসূচির ব্যাপারে বলতে চাই যে আজকে জুলাই শহীদ যারা আছে তাদের পরিবারের সাথে মত বিনিময় করার কথা রয়েছে এবং তার সাথে সাথে কুষ্টিয়ায় অনেকেই আছেন যারা কিনা হচ্ছে জুলাই আহত, তাদের সাথেও কিন্তু আজকে মত বিনিময়ের একটি কর্মসূচি রয়েছে। তার পাশাপাশি জানিয়ে রাখতে চাই অ্যানি যে আজকের সকাল 9টা থেকেই কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও এখনো পুরোপুরিভাবে এখানে এসে কর্মসূচি শুরু হয়নি। তবে এই কর্মসূচির পরপর কিন্তু বলা চলে এনসিপির আজকের যে কর্মসূচি সেটির শুরুটা হবে, তার পরবর্তীতে চলে যাবে মিরপুর যে রোড আছে যেটি কিনা হচ্ছে কুষ্টিয়া অবস্থিত। এর পরবর্তী কর্মসূচি 5 রাস্তার যেখানে কিনা পথসভা আছে, সেই পথসভায় কিন্তু কথা বলবেন নাহিদ ইসলাম এবং তার পাশাপাশি এনসিপির নানা নেতৃবৃন্দ। আপনি জানেন যে এই যে গত 7 দিন ধরে কিন্তু রংপুর থেকে শুরু হওয়া যে কর্মসূচি, সেই কর্মসূচিতে কিন্তু সব ধরনের নেতাকর্মী এখানে অংশগ্রহণ করেছে। তার পাশাপাশি বলা চলে যে এনসিপির যারা কর্মী সমর্থক আছে তারা নানা জায়গায় পথসভার মাধ্যমে তাদের যে অবস্থান সেটি জানান দিচ্ছেন এবং জুলাইয়ের শহীদদের প্রতি যে সম্মান প্রদর্শন সেটিও কিন্তু করছেন। এ ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। এনসিপির জুলাই পদযাত্রা নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী শাহাদাত অভ্র। বরিশাল বিভাগে কিছুতেই কমছে না ডেঙ্গুর প্রকোপ। দিন দিন দীর্ঘ হচ্ছে আক্রান্ত ও মৃত্যুর তালিকা।
রোগীরা চাপ বাড়ায় হাসপাতালে দেখা দিয়েছে শয্যা সংকট, ফলে বাধ্য হয়ে চিকিৎসা নিতে হচ্ছে মেঝেতে। এ নিয়ে আরও জানাতে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন অমিত হাসান। অমিত, এ পর্যন্ত বরিশাল বিভাগে ডেঙ্গু আক্রান্ত ও মৃতের সংখ্যা কত, আর পরিস্থিতি সামাল দিতে স্বাস্থ্য বিভাগ কি পদক্ষেপ নিচ্ছে? একটু জানিয়ে রাখি, এখন পর্যন্ত বরিশাল বিভাগে আক্রান্তের সংখ্যা ৫,৫০০ ছাড়িয়ে গেছে এবং মৃত্যুর সংখ্যাও প্রায় ১৫ জন। গতকালকেও এই শেরেবাংলা হাসপাতালে 2 জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন। তবে এখন পর্যন্ত যে 15 জন রোগী মারা গেছেন তার মধ্যে 8 জন এই শেরেবাংলা হাসপাতালে মারা গেছেন। এবং এই হাসপাতালটিতে সবসময় কিন্তু রোগীদের একটি চাপ থাকে, কেননা বরিশালের বিভিন্ন জেলা উপজেলা থেকে উন্নত চিকিৎসার জন্য এই হাসপাতালটিতেই রোগীরা ভিড় করেন, যার কারণে সবসময় দেখা যায় যে 500 শয্যার এই হাসপাতালটিতে 1500 থেকে 2000 রোগী প্রতিদিন ভর্তি থাকে, যার কারণে কিন্তু শয্যা সংকট সবসময় থাকে। এর মধ্যে ডেঙ্গু রোগীর চাপ বাড়ায় কিন্তু শয্যা সংকট আরও গাঢ় হয়েছে। এবং আরেকটু জানিয়ে রাখি যে ডেঙ্গু রোগীদের জন্য কিন্তু আলাদা ডেঙ্গু কর্নার করা হয়েছে। তারপরও দেখা যাচ্ছে রোগীর চাপ বেশি থাকার কারণে সেই ডেঙ্গু কর্নারগুলোতেও অন্যান্য রোগীরাও চিকিৎসা নিচ্ছে, যার কারণে কিন্তু এটি কিন্তু আসলে বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা কিংবা বিশেষজ্ঞরা। এবং আরেকটু জানিয়ে রাখি যে এই মুহূর্তে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে 71 জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে এবং গত 24 ঘন্টায় 15 জন রোগী নতুন ভর্তি হয়েছে। এবং জুন মাসে সবচেয়ে আক্রান্তের সংখ্যা বেশি, দেখা যাচ্ছে যে এক মাসেই 505 জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে এই হাসপাতালটি ভর্তি হয়েছে। এবং বিভাগের চিত্র যদি একটু বলি, বিভাগের চিত্র বরিশাল বিভাগে চলতি বছরে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে, মোট আক্রান্ত হয়েছে 5717 জন রোগী। এর মধ্যে বরগুনাতেই আছে 3443 জন রোগী এবং বিভাগে এখন ভর্তি রয়েছে 422 জন রোগী। এবং গত 24 ঘন্টায় বিভাগের চিত্র যদি বলি 154 জন রোগী মোট আক্রান্ত হয়েছে এই ডেঙ্গুতে। এবং ডেঙ্গুর প্রকোপ বাড়ার কারণে কিন্তু যারা চিকিৎসক রয়েছে তারাও কিছুটা হিমশিম খাচ্ছে এবং স্বাস্থ্য বিভাগ বলছে যে তারা সব ধরনের সাহায্য সহযোগিতা কিংবা যে ধরনের সচেতনতা বৃদ্ধি কিংবা হাসপাতালে যে জিনিসগুলো দরকার সেগুলো তারা সরবরাহ করছে, কোনো ধরনের ঘাটতি নেই। তবে এই রোগের নিরাময়ে যারা ভর্তি হচ্ছে তারা বলছেন যে চিকিৎসা সেবা নিয়ে কোনো ধরনের সংকট না থাকলেও পরিবেশ এবং যে শয্যা সংকট রয়েছে সেটি কিন্তু সবসময় দেখা যাচ্ছে, যার কারণে তাদের চিকিৎসা সেবা মেঝেতে নিতে হচ্ছে। এক্ষেত্রে কিছুটা সমস্যার সম্মুখীন হচ্ছে যারা রোগী রয়েছেন তারা। এবং সিটি কর্পোরেশন থেকেও আসলে আমরা খুব একটা নজরদারি দেখছি না বরিশালে। দেখা যাচ্ছে যে প্রতিদিন যেখানে আসলে ওষুধ ছিটানোর কথা সেখানে প্রতিদিন দেওয়া হচ্ছে না, সপ্তাহে 1-2 বার এক একটি এলাকায় দেওয়া হচ্ছে, যার কারণে ডেঙ্গুর আক্রান্তের সংখ্যাটা বাড়ছে। এবং বরিশাল বিভাগের মধ্যে বরগুনাতে সবচেয়ে বেশি এবং এই হাসপাতালটিতে প্রায় 80% রোগী কিন্তু বরগুনা থেকে এসে এখানে চিকিৎসা নিচ্ছেন। এবং বরিশাল সিটি কর্পোরেশনে তুলনামূলক কম ডেঙ্গুর সংক্রমণ রয়েছে, তবে বরিশালের বাইরে বিশেষ করে বরগুনাতেই কিন্তু বেশি আক্রান্ত হয়ে বরিশালের এই হাসপাতালটিতে চিকিৎসা সেবা নিতে রোগীরা ভিড় করছেন, যার কারণে দিন দিন আসলে শয্যা সংকট হয়ে পড়ছে এবং এই হাসপাতালে রোগীর সংখ্যাও বাড়ছে। তো বরিশাল থেকে এই ছিল ডেঙ্গুর আমার কাছে সর্বশেষ। বরিশাল বিভাগের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী অমিত হাসান। সিলেটে দিন দিন বাড়ছে স্ক্যাবিস আক্রান্ত রোগী। গেল 3 মাসে আক্রান্ত হয়েছেন প্রায় 15,000-এর বেশি। তীব্র গরম, ঘনবসতি ও পরিচ্ছন্নতার অভাবই এর কারণ বলে জানিয়েছেন চিকিৎসকরা। সচেতনতা আর সময় মতো চিকিৎসার তাগিদ তাদের। বিস্তারিত সন্দীপন শুভর প্রতিবেদনে। সিলেট নগরীর বালুচরের বাসিন্দা শরীফুল হাসান শুভ্র গত 1 মাস ধরে চর্মরোগ স্ক্যাবিসে আক্রান্ত হয়ে এখন পুরোপুরি ঘরবন্দি হয়ে পড়েছেন তিনি। ছোঁয়াচে এই রোগের তীব্র যন্ত্রণার কারণে গত 1 মাস ধরে চিকিৎসা নেয়ার পরও এখনও এই রোগ থেকে মেলেনি পুরোপুরি মুক্তি। এটা ভীষণ যন্ত্রণা, এর মধ্যে দিয়ে যে না গিয়েছে সে আসলে উপলব্ধি করতে পারবে না যে কষ্টটা কেমন। আর এই কষ্টটা গিয়ে হয় কি আপনার মেন্টাল হেলথের উপরে প্রভাব পড়ে। সারা রাত জেগে বসে থাকে, খুব যন্ত্রণা হয়, চুলকায়। স্বাস্থ্য বিভাগ জানায় শরীফুলের মতো সিলেটে স্ক্যাবিসে আক্রান্ত হয়েছেন প্রায় 15,000-এর বেশি মানুষ। দীর্ঘমেয়াদী চিকিৎসা হওয়ায় নানা সমস্যায় ভুগছেন বলে জানান হাসপাতালের চিকিৎসা নিতে আসা রোগীরা। চুলকানির সাথে সাথে যেমন লাল সাক্কা হয়ে যায়, আজ 3 দিন 4 দিন থাকে চুলকায় আপনার এবং শরীরের মধ্যে একটা দাগ স্পট পড়ে গেছে আপনার। ওইটা কয়েকদিন পরে পরে আবার বার হয়ে যায়, ওষুধ খাবাইলে ডাক্তার দেখাই খাবাইলে পরে সলা আবার বাড়াই যায়, কমিয়ালে। মেডিকেল আইসি এগুর চুলকায়, পানি পড়ে, রাত্রে ঘুমাইতে পারে না, খালি জ্বালা, খান্দে তো চুলকাইলে খান্দে।
আর স্কেবিস রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাওয়ায় সেবা দিতে হিমশিম খাচ্ছেন হাসপাতালের চিকিৎসকরাও। তারা বলছেন অতীতের সব রেকর্ড ভেঙে আশঙ্কাজনকভাবে বাড়ছে স্কেবিস রোগীর সংখ্যা। এই ক্ষেত্রে আমাদের সচেতনতাটা বেশি জরুরি। পরিষ্কার পরিচ্ছন্নতা, প্রতিদিন গোসল করা এবং একজন চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী আমরা যে ক্রিমটা দিচ্ছি সেই ক্রিমটা প্রপার নিয়মে ব্যবহার করতে হবে। আশঙ্কাজনক হারে রোগী বাড়লেও স্কেবিস মোকাবেলায় যথেষ্ট সক্ষমতা রয়েছে বলে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। অনেক বেড়েছে, গত এক মাসে প্রায় 7,000-এর মতন কেস হয়েছে, যেটা প্রায় 35 থেকে 40% একটু বৃদ্ধি মনে হচ্ছে। বাট এটার চিকিৎসা ব্যবস্থা এবং ওষুধপত্র আছে, ইনশাআল্লাহ সমস্যা হবে না। তবে স্কেবিস আক্রান্ত হলে আতঙ্কিত না হয়ে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা ও আক্রান্ত হওয়ার লক্ষণ দেখা মাত্রই চিকিৎসকের পরামর্শ ও স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। সন্দীপন শুভ, এখন সিলেট। ব্রাহ্মণবাড়িয়ায় খাদ্য গুদামে জায়গা সংকটে প্রায় স্থবির হয়ে পড়ে সরকারের ধান চাল সংগ্রহ কার্যক্রম। এছাড়া দীর্ঘ সময় গুদামে চাল সংরক্ষণের সুবিধা না থাকায় চাল পাঠাতে হয় চট্টগ্রামে কেন্দ্রীয় সংরক্ষণাগারে। এ অবস্থায় আশুগঞ্জে নির্মাণাধীন আধুনিক স্টিল রাইস সাইলোটের নির্মাণ কাজে অধীর গতিতে সংকট আরও ঘনীভূত হচ্ছে। যদিও আগামী 1 বছরের মধ্যেই সাইলোটি চালুর আশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আরও জানাচ্ছেন আজিজুল সঞ্চয়। আশুগঞ্জের মেঘনাপাড়ের এই ধানের হাট দেশের পূর্বাঞ্চলের সবচেয়ে বৃহৎ মুকাম হিসেবে পরিচিত। জেলার প্রায় 250 চাল কলে ধানের যোগান আসে এখান থেকে। ফলে সরকার চট্টগ্রাম বিভাগের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ ধান ও চাল সংগ্রহ করে ব্রাহ্মণবাড়িয়া থেকে। জেলার খাদ্য গুদামগুলোর ধারণ ক্ষমতা 21,500 টন, তবে সংরক্ষণ করা হয় অতিরিক্ত আরও অন্তত 5,000 টন। এর ফলে গুদামগুলোতে জায়গা সংকটে প্রায়ই স্থবির হয়ে পড়ে ধান ও চাল সংগ্রহ কার্যক্রম। এছাড়া শতাব্দী পুরনো গুদামগুলোতে দীর্ঘমেয়াদে চাল সংরক্ষণেরও সুবিধা নেই। বাধ্য হয়ে বিতরণের পর অবশিষ্ট চাল পাঠাতে হয় চট্টগ্রামের কেন্দ্রীয় সংরক্ষণাগারে। এ অবস্থায় 2018 সালে আশুগঞ্জে নির্মাণ শুরু হয় আধুনিক স্টিল রাইস সাইলোর। 1,05,000 টন ধারণ ক্ষমতার সাইলোটিতে চালের পুষ্টিগুণ অটুট রেখে সর্বোচ্চ 2 বছর পর্যন্ত চাল সংরক্ষণ করা যাবে। এটিকে দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে দীর্ঘমেয়াদী খাদ্যশস্য সংরক্ষণাগার বলছে কর্তৃপক্ষ। তবে করোনা মহামারীর পর অর্থনৈতিক মন্দাসহ নানা সংকটে বিলম্বিত হয় সাইলোর নির্মাণ কাজ। ইতিমধ্যে পুরো প্রকল্পের 85% কাজ শেষ হয়েছে। বাকি রয়েছে জেটি, স্টিল স্ট্রাকচার, ব্যাগিং, লোডিং ও বাল্ক ট্রাক রিসিভিং সহ আনুষঙ্গিক কিছু কাজ। এই সাইলো চালু হলে চাল সংগ্রহ ও সংরক্ষণে সংকট কেটে যাবে বলে জানিয়েছেন খাদ্য নিয়ন্ত্রক। যদি হচ্ছে যে আমাদের সাইলোটা হচ্ছে সম্পূর্ণ হয়ে যায় এবং হচ্ছে এটা কার্যক্রমে চলে আসে, তখন হচ্ছে দেখা যাবে যে আমরা আরো বেশি হচ্ছে সংগ্রহ করতে পারবো এবং আমাদের যে সংকটটা, মজুদের সংকট বা স্থানের সংকট, সেটা কমে যাবে এবং হচ্ছে যে আমরা হয়তো আরো বেশি পরিধিতে সংগ্রহ কার্যক্রম চালাতে পারবো। কর্তৃপক্ষের দাবি, কারিগরি কিছু কাজের কারণে নির্ধারিত সময়ে সাইলোটির নির্মাণ পুরোপুরি শেষ করা যায়নি। তবে এখন পুরোদমে কাজ চলাই আগামী 1 বছরের মধ্যেই নির্মাণ শেষে সাইলোটি চালু করা যাবে বলে আশা জেলা প্রশাসকের। এখান থেকে দেশে প্রায় 40% চাল বিভিন্ন জায়গায় যায় আর কি। তো সেজন্য আমাদের যে বর্তমান যে ক্যাপাসিটি সেটা খুবই নগণ্য। এখন এটা হয়ে গেলে আমি আশা করি যে আরও আমরা ধান চাল আরও কালেকশন করতে পারি। যদিও আমি অনেকে অনেক কথা বলতে পারে, কিন্তু আমি যতটুকু হিসাবে জানি আর কি, আমাদের কোনো সময় ধান চাল যেটা আমরা সংগ্রহ করার কথা, সেটা প্রতিবারই আমরা টার্গেট ফিল আপ করতে পারি আর কি। নতুন স্টিল রাইস সাইলোটিতে বিন রয়েছে 30টি। প্রতিটি বিনে সংরক্ষণ করা যাবে 3,500 টন চাল। আর নির্মাণে ব্যয় হচ্ছে 540 কোটি 45 লাখ টাকা। আজিজুল সঞ্চয়, এখন ব্রাহ্মণবাড়িয়া। সাভারের ভাগলপুরে ধলেশ্বরী নদীর বুক চিরে গড়ে উঠেছে শেখ রাসেল মিনি স্টেডিয়াম। সরকারের কাগজে যেটি খাস জমি, বাস্তবে স্টেডিয়ামটি বড় অংশই নদীর জমি দখল করে নির্মাণ হয়েছে। সরেজমিনে দেখা গেছে নদীর তীরে নয়, নদী ভরাট করে গড়ে তোলা হয়েছে স্থাপনা। একসময় যেখানে নৌকা ভিড়ত, সেখানে এখন স্থাপনা আর বালুর স্তূপ। হুমায়ুন কবিরের প্রতিবেদনে বিস্তারিত। ঢাকার সাভার উপজেলার ভাগলপুরে ধলেশ্বরী নদীর বুকে গড়ে উঠেছে শেখ রাসেল মিনি স্টেডিয়াম। নদীর তীর ঘেঁষে নয়, সরাসরি নদীর বুকে নির্মিত এই স্টেডিয়াম ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। সরকারি হিসাব বলছে নির্মাণের জন্য বরাদ্দ দেওয়া হয়েছিল 2 একর 6 শতক খাস জমি, অথচ বাস্তবে নির্মাণ করা হয়েছে প্রায় 3 একর জায়গা জুড়ে, যার মধ্যে 94 শতকই ধলেশ্বরী নদীর জায়গা।
সরেজমিন ঘুরে দেখা গেছে স্টেডিয়ামের পাশে গড়ে উঠেছে স্থাপনা, ভরাট করা হয়েছে নদীর পার। স্টেডিয়াম সংলগ্ন একটি এলাকায় যেখানে বর্ষায় নৌকা ভিড়ত, সেখানেই এখন বালু ফেলে বসানো হয়েছে দোকান। স্থানীয়দের অভিযোগ, নদীর জায়গা দখল করে শেখ রাসেলের নামে মিনি স্টেডিয়াম গড়ে তোলায় এলাকাবাসীও নদী দখলে উৎসাহ পাচ্ছেন। মনে করেন নদী দখল করে যে স্টেডিয়ামটা বানাইছে, এটা তো সরকারের মানে ক্ষমতার অপব্যবহার। এটা মনে করেন আওয়ামী লীগের টাইমে করা হয়েছে, জোর জবরদস্তি করে করা হয়েছে। দেন এটা নদীর ক্ষেত্রে এটা তো এখন সমস্যা হয়ে গেছে, নদী আটকে এরকম একটা জায়গা জোর জবরদস্তি করে করা হয়েছে অবৈধভাবে। নদীর জায়গা দখল করাটা অন্যায়। আমাদের যে বৃষ্টি বাদল হয়, অনেক সময় আপনার বন্যার সংখ্যা দেখা দেয়, তখন নদী তো আমাদের উপকার আছে। নদী দখল করা আসলে এটা সমাজের বা প্রাকৃতিক পরিবেশের জন্য একটা বিপর্যয়, কারণ এখানে স্টেডিয়াম বলেন আর স্থাপনা বলেন যা কিছুই হয় না কেন, কারণ নদী যদি না থাকে তাহলে আমাদের দেশের একটা পরিবেশের ভারসাম্য একটা নষ্ট হচ্ছে। নদী দখল করে স্টেডিয়াম নির্মাণের বিষয়টি স্বীকার করে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন উপজেলা সহকারী কমিশনার জহিরুল আলম। যুব ক্রীড়া মন্ত্রণালয় এবং দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রচেষ্টায় ওইখানে মোট 3 একর জায়গার উপর এই স্টেডিয়ামটা প্রতিষ্ঠিত হয়ে যায়। যদিও সেখানে সরকারি খাস জমি আছে 2 একর 6 শতাংশ, ওনারা আরও বাকি যে শিকস্তি নদীর তীরবর্তী জমি আছে ওই জমি ইনক্লুড করে মোট 3 একর জায়গার উপর এই স্থাপনাটি প্রতিষ্ঠিত করেন। পরিবেশবিদরা বলছেন, এই ধারা চলমান থাকলে বংশী ও ধলেশ্বরী নদী মানচিত্র থেকে মুছে যেতে বেশি দিন সময় লাগবে না। নদী দখল রোধে এখনই ব্যবস্থা নেওয়া জরুরি। এই যে দখল হয়ে গেল, কিছু ব্যক্তিগতভাবে কিছু সরকারিভাবে, দুটো প্রজেক্ট আমাদের চোখের সামনে, স্টেডিয়াম এবং ট্যানারি। তো এতে আমরা বহু চিৎকার করেছি, বহু স্মারকলিপি দেওয়া হয়েছে, এ হয়েছে সে হয়েছে। দায় নিয়ে জোরালোভাবে বলতে চাই যে এর একটা সুরাহা হওয়া প্রয়োজন। এটা যাতে দখল মুক্ত করে জনস্বার্থে ব্যবহার করা যায়, নদীর যে স্বাভাবিক প্রবাহ আছে সেই জায়গাটাকে আমরা নিশ্চিত করতে চাই, আমরা ন্যায্যতাকে নিশ্চিত করতে চাই। এদিকে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক আবু বকর সরকার জানান, আদালত ও সরকারি নির্দেশনা পেলে নদী রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। যদি কোনো অবৈধ দখল হয়ে থাকে এবং হলো যে আদালতের যদি কোনো স্পেসিফিক কোনো আদেশ থেকে থাকে, তাহলে উপজেলা প্রশাসনের হিসেবে অবশ্যই আমরা সেই দখলদারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। নদী দখল ঠেকাতে প্রশাসন ও আদালতের নির্দেশ অমান্য হলে হুমকির মুখে পড়বে সাভারের নদী ও পরিবেশ। নদী বাঁচাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয় সাধারণ জনগোষ্ঠীর। নিয়মনীতির তোয়াক্কা না করে এভাবেই নদী দখল করে তৎকালীন আওয়ামী লীগ সরকার গড়ে তুলেছিল শেখ রাসেল স্টেডিয়াম। এছাড়াও ধামরাই, নয়ারহাট এবং সাভারের বিভিন্ন অংশে নদী দখল করে গড়ে তোলা হচ্ছে বিভিন্ন স্থাপনা। এখনই এসব দখলদারদের রোধে ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। হুমায়ুন কবির, এখন সাভার। রাত থেকে ভারী বর্ষণের কবলে ফেনী। টানা বর্ষণে শহরের বিভিন্ন স্থানে তৈরি হয়েছে জলাবদ্ধতা, হাঁটু পর্যন্ত বিভিন্ন সড়ক তলিয়ে থাকায় বেড়েছে দুর্ভোগ। এ নিয়ে আরও জানাতে ফেনী শহর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী সোলেমান ডালিম। ডালিম, এখন পর্যন্ত কত মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে, আর জলাবদ্ধতা ও দুর্ভোগের বিষয়ে বিস্তারিত জানাবেন। ফেনী আবহাওয়া অফিস আমাদেরকে যেটি জানিয়েছে যে গত 24 ঘন্টা ফেনীতে বৃষ্টিপাতের যে রেকর্ড সেটি 233 মিলিমিটার, যেটি আবহাওয়া অফিসের ভাষ্যমতে এটি হচ্ছে যে জেলার সর্বোচ্চ এই মৌসুমীর বৃষ্টিপাত। এই গত 24 ঘন্টার টানা যে বৃষ্টিপাত, এই বৃষ্টিপাতের ফলে কিন্তু ফেনী শহরের SSK রোড, শহীদ শহীদুল্লাহ কাছে সড়ক, পাঠানবাড়ি, শাইন একাডেমি রোড, হাসপাতাল মোড় সহ বিভিন্ন সারিপুর সহ বিভিন্ন এলাকায় কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। আমরা এখন যে জায়গাটিতে আছি এটি শহরের মাস্টারপাড়া এলাকায়। আমরা দেখেছি যে এখানেও কিন্তু হাঁটু পরিমাণ পানি কিন্তু তৈরি হয়েছে, যার ফলশ্রুতিতে মানুষের যে ভোগান্তি সেটি কিন্তু বেড়েছে। ড্রেনের যে উপচে পড়া পানি সেটি কিন্তু রাস্তায় প্রবেশ করে মানুষের বাসাবাড়ি এবং দোকানপাট গুলোতে ইতিমধ্যেই প্রবেশ করা শুরু হয়েছে। এছাড়াও শহরের যে মূল যে সড়ক রয়েছে সেই সড়কগুলোতে আমরা দেখেছি যে জলাবদ্ধতা তৈরি হয়েছে, যার ফলশ্রুতিতে যান চলাচলেরও কিন্তু ব্যাঘাত ঘটছে। অপরদিকে ফেনীর সীমান্তবর্তী যে 3টি নদী রয়েছে, মুহুরী, কহু এবং সিলোনিয়া, সেই নদীগুলোর পানিও কিন্তু সকাল থেকেই বাড়তে শুরু করেছে। তবে পানি উন্নয়ন বোর্ড যেটি জানিয়েছেন যে আমাদেরকে যে পানি বাড়লেও এখনো কিন্তু সেটি বিপদসীমার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে
অতিরিক্ত পানির বৃদ্ধির ফলে ফুলগাজীর একটি বাঁধ ভেঙে দুটি দোকান কিন্তু নদীতে তলিয়ে যাওয়ার ঘটনা কিন্তু ঘটেছে। এছাড়াও ফেনী ছাড়াও ছাগলনাইয়া, ফুলগাজী, পরশুরাম এবং সোনাগাজী অঞ্চলের বিভিন্ন এলাকায়ও কিন্তু জলাবদ্ধতা তৈরি হয়েছে। তো এই ছিল ফেনীর পেট্রোবাংলো এলাকা থেকে আমাদের কাছে ফেনীর বৃষ্টিপাত এবং জলাবদ্ধতার খবরের সর্বশেষ। ফেনী টানা বর্ষণ নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী সোলেমান ডালিম। বগুড়ার অরক্ষিত রেলগেট দিয়ে পার হওয়ার সময় দুর্ঘটনায় সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থী মৃত্যুর প্রতিবাদ ও গেটম্যানদের দাবিতে রেললাইন অবরোধ কর্মসূচি পালন করছে কলেজের শিক্ষার্থীরা। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন রাজীব সেলিম। সেলিম, কর্মসূচিতে শিক্ষার্থীদের অংশগ্রহণ কেমন দেখছেন আর তাদের দাবির বিষয়ে বিস্তারিত জানাবেন। এই কর্মসূচিতে বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের যে শিক্ষার্থীরা রয়েছে তারা সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন। এর কারণ হচ্ছে গেল রোববার অর্থাৎ 6 তারিখ বগুড়ার বগুড়ার যে সবচেয়ে ভালো শিক্ষা প্রতিষ্ঠান আজিজুল হক কলেজ, এই কলেজ সংলগ্ন একটি অরক্ষিত গেটে হিসাব বিজ্ঞান বিভাগের আজিজুল হক কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী মোস্তাকিমের মর্মান্তিক দুর্ঘটনা হয়। এই দুর্ঘটনা আসলে শিক্ষার্থীরা কেউ সেভাবে মেনে নিতে পারছেন না। এর কারণ হচ্ছে বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের গেট এবং আশপাশে যে ছাত্রাবাসগুলো রয়েছে, এই ছাত্রাবাসগুলোতে শিক্ষার্থীরা যে পথে চলাচল করে সেই পথে প্রত্যেকটি পথেই এরকম অরক্ষিত রেলগেট পার হয়ে তাদের ছাত্রাবাসে যেতে হয়, কলেজ ক্যাম্পাসে আসতে হয়। আর সেই কারণে এই অঞ্চলটিতে আসলে বিভিন্ন সময় দুর্ঘটনা ঘটতেই থাকে। এই প্রতিবাদ তারা বরাবরই জানিয়ে থাকে। আজকের যে এই দাবি উঠেছে, এই কলেজ সংলগ্ন যে রেলগেটগুলো রয়েছে এই রেলগেটগুলোতে গেটম্যান দেওয়ার দাবি উঠেছে। এই দাবি কিন্তু আজকের নতুন নয়, দীর্ঘদিন ধরে কলেজের শিক্ষার্থীরা এই দাবি করে আসছিলেন, কিন্তু তাদের এই দাবি পূরণ হয়নি। আর মাঝে মাঝে দুর্ঘটনা ঘটে। তবে এই যে দুর্ঘটনা, সবশেষ যে দুর্ঘটনা ঘটেছে রোববার, এই ঘটনা আসলে তারা খুব মর্মাহত হয়েছেন, যে কারণে তারা আজকে অবস্থান কর্মসূচি পালন করেছেন এবং মানববন্ধন পালন করেছেন। সব একটু আগে শেষ হয়েছে এবং তারা রেল কর্মকর্তার কাছে যে স্মারকলিপি দেওয়ার জন্য গিয়েছেন, তারা রেল কর্মকর্তাকে স্মারকলিপি দেবেন এবং তাদের দাবি জোরালো করবেন। এবং তারা বলছেন যে এই দাবি যদি পূরণ না হয়, এই মর্মান্তিক একটি দুর্ঘটনার পরেও যদি তাদের এই দাবি পূরণ না হয়, তাহলে তারা আরও কঠোর কর্মসূচিতে যাবেন, এরকম ঘোষণা বারবারই দিচ্ছিলেন মানববন্ধন থেকে। আর যে ঘটনাটি ঘটেছে, এই ঘটনাটি আসলে শিক্ষকরা বলছেন, শিক্ষকরাও তাদের সাথে একত্রতা প্রকাশ করেছে এবং তারা বলছেন যে কলেজ কর্তৃপক্ষ থেকে বরাবরই জানানো হয় রেলওয়ে কর্তৃপক্ষকে, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয় না। এই ছিল আমার কাছে বগুড়া থেকে মানববন্ধনের সব শেষ খবর। বগুড়ার রেললাইন অবরোধ কর্মসূচির খবর জানাচ্ছিলেন রাজীব সেলিম। নরসিংদীতে নেই কোনো সরকারি সুইমিং পুল বা সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র। এতে সাঁতার শেখার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে শিশু কিশোররা। এই অবস্থায় শঙ্কায় অভিভাবকরা ভবন নির্ভর শিক্ষা ব্যবস্থার বাইরে এসে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সুইমিং পুল নির্মাণের আহ্বান প্রতিষ্ঠান প্রধানের। জরিপ বলছে দেশে প্রতি বছর প্রায় 19,000 মানুষ পানিতে ডুবে মারা যাচ্ছে। কাউসার আহমেদের ক্যামেরায় রাকিবুল ইসলামের প্রতিবেদনে বিস্তারিত। দেশে প্রতি বছর পানিতে ডুবে মারা যায় প্রায় 19,000 মানুষ। কমনওয়েলথ দেশগুলোর মধ্যে পানিতে ডুবে মৃত্যুর হার হিসেবে বাংলাদেশের অবস্থান পঞ্চম। বাংলাদেশে দৈনিক গড়ে 50 জন মানুষ পানিতে ডুবে মৃত্যুবরণ করে, যার মধ্যে 40 জনই শিশু। পানিতে ডুবে মৃত্যুর অন্যতম কারণ হিসেবে দাঁড় করানো হয় সাঁতার না জানাকে। দেশে কত শতাংশ মানুষ সাঁতার জানে সে বিষয়ে কোনো সুস্পষ্ট তথ্য নেই। তবে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে ধারণা পাওয়া যায় নতুন প্রজন্মের অধিকাংশই সাঁতার জানেন না। কেন স্কুল ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা সাঁতারে অনাগ্রহী? সমস্যাই বা কোথায়? সাঁতার শেখার জন্য কোনো ভালো জায়গা পাইনি, বা কাছাকাছি কোনো সুইমিং পুল বা পুকুর, এরকম কোনো নদী, এরকম কোনো জায়গা পাইনি। শহরাঞ্চলে স্যার নদী নালা আছে ঠিকই, কিন্তু স্যার অনেক কম। এজন্য স্যার আমরা সাঁতারটা শিখতে পারছি না। যদি পুকুর বা নদী যাই আছে, ম্যাক্সিমাম এগুলো আসলে আবর্জনা, ময়লা নর্দমায় ভরপুর, দূষিত অবস্থা। যেখানে সাঁতার কেউ শিখবে বা কেউ শিখাবে এই অবস্থাটা নাই। দুর্ঘটনা থেকে যে আমরা সাবধানে থাকবো ওই ব্যবস্থাটা আমাদের নেই, কারণ আমাদের বাচ্চারা সেই শিক্ষাটা নেই তাদের মধ্যে। তো আমাদের যদি নরসিংদীতে এরকম কোনো একটা ব্যবস্থা করা যেত তাহলে আমরা খুব খুশি হতাম। নরসিংদীতে কোথাও কোনো ব্যবস্থা নেই সাঁতার শেখানোর জন্য। আমি চাইলেও আমার বেবিকে সাঁতার শেখাতে পারছি না।
এই অবস্থায় শঙ্কিত অভিভাবকরা। জেলায় নেই কোনো সরকারি সুইমিং পুল বা সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র। শিশু কিশোররা বঞ্চিত হচ্ছে সাঁতার শেখার সুযোগ থেকে। বেসরকারি উদ্যোগে দু একটি সাঁতার প্রশিক্ষণ কর্মসূচি থাকলেও নানা প্রতিবন্ধকতায় তা মুখ থুবড়ে পড়েছে বলে জানায় এই স্বেচ্ছাসেবী সংগঠন। নদীটা আমরা গত বছরের মতো পাইনি, নোংরা হয়ে গেছে। তারপরে সামগ্রিক পরিবেশটা আমাদের অনুকূলে ছিল না, তো যার কারণে এরপরে আমরা সাঁতার প্রশিক্ষণ কর্মসূচিটা করতে পারিনি। তো বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে নরসিংদীতে নয়, পুরো বাংলাদেশের প্রত্যেকটি জেলায় সুইমিং পুলটা অত্যন্ত জরুরি। ভবন নির্ভর শিক্ষা ব্যবস্থার বাইরে এসে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সুইমিং পুল নির্মাণের আহ্বান প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকদের। অপরদিকে সরকারি পুকুরগুলো ব্যবহার করে সাঁতার শেখানোর পরিকল্পনার কথা জানান জেলা প্রশাসক। অধিকাংশ জেলা বা উপজেলা শহরে কোনো সুইমিং পুল নাই, তো এটা একটা বর্তমান সময়ের দাবি হতে পারে যে প্রত্যেকটা উপজেলাতে সাঁতার প্রশিক্ষণের জন্য সুইমিং পুল নিশ্চিত করা। পাশাপাশি জেলা ক্রীড়া সংস্থার মাধ্যমে কিছু করা যায় কিনা, কারণ এখানে জমির বিষয় আছে এবং জমিটা বা এই স্থানটা কোথায় হবে সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। খুব দূরে হলে সেখানে আগ্রহী হবে না, সেই জন্য জমির প্রাপ্যতা এটা একটা বিষয় এবং সেটাকে নিয়ে একটা প্রকল্প গ্রহণ করা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন বলছে পানিতে ডুবে মৃত্যু রোধে 6 থেকে 10 বছরের শিশুদের সাঁতার শেখানো উচিত। পাশাপাশি শিশুদের নিরাপত্তা ঝুঁকি সম্পর্কে জনসাধারণ ও অভিভাবকদের সচেতন করতে হবে। রাকিবুল ইসলাম, এখন নরসিংদী। শেষ করবে এখন জনপদে, তবে তার আগে শিরোনামগুলো আরো একবার। সারা দেশে সিভিল সার্জন অফিসের সামনে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি, নিয়োগ বিধি সংশোধন সহ 6 দফা দাবি। ডিসি প্রত্যাহার সহ 6 দাবিতে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট, ব্যাহত পণ্য সরবরাহ, ভোগান্তিতে যাত্রীরা। দুদকের জালে বরিশালের হাসানাত পরিবার, তথ্য চেয়ে সিটি কর্পোরেশনে চিঠি, 18 কর্মীকে হাজিরের নির্দেশ। সাভারে ধলেশ্বরী ভরাট করে শেখ রাসেল মিনি স্টেডিয়াম, ব্যবস্থা নিতে সরকারি নির্দেশনার অপেক্ষায় প্রশাসন। শেষ করছে এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/ce/ekhon tv।